This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH রাজ্যে ভোটের হাওয়া ইতিমধ্যে বেশ গরম। সব পক্ষই নিজেদের অস্ত্রে শান দিচ্ছে, বলতে সমস্যা নেই। ইস্যু সেট করতে রাজ্যের শাসক দল কিন্তু কিছুটা হলেও এগিয়ে রয়েছে অন্যদের থেকে। জানেন, বাঙালি অস্মিতা তো অবশ্যই রয়েছে। পরিযায়ী শ্রমিকের মতো একাধিক ইস্যু নিয়ে শাসক দল যখন ময়দানে নেমে পড়েছে, জোড়া খুনের অস্ত্রের তালিকায় এবার বাংলার বাড়ি অস্ত্র জুড়তে চলেছে। সম্ভাবনা তো তেমনটাই রয়েছে, কারণ আপনারা যদি মনে করেন 2021-এ যখন বিধানসভা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের আগে আমরা দেখেছিলাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ঘোষণা করা হয়েছিল। আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ঘোষণা করে ভোটের ময়দানে কিভাবে তৃণমূল দাপট দেখিয়েছিল, কিভাবে মহিলা ভোট প্রায় 50% তৃণমূলের ঝুলিতে চলে গিয়েছিল, সেটা আপনারা জানেন। এবারে লক্ষ্মীর ভান্ডারের মতোই জাদুর কাঠি বাংলার বাড়ি। রাজনৈতিক হিসেব সেটাই বলছে। লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে বাংলার বাড়ি প্রকল্প ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বাড়ি ফেস টু ফেস করব, বছরে দুবার টাকা দেওয়া হয়, যেখান থেকে হোক আমরা জোগাড় করব। জোগাড় করব না, জোগাড় করেছি, নিজেদের থেকেই জোগাড় করেছি। এবছর আমরা 11 লক্ষ বাড়ির প্ল্যান করেছি, যেটা ওনারা করবে বলে সম্মতি দিয়ে উইথড্র করেছে, শুধু বিজেপি নেতাদের কথায়। এবার আপনাদের একটা তথ্য দিই, 11 লক্ষ মানুষের জন্য বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হয়ে গিয়েছে চলতি বছর জুন মাসে। এবার আরো 16 লক্ষ বাংলার বাড়ি তৈরির উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। প্রথম কিস্তি চলতি বছরের ডিসেম্বরে, আর দ্বিতীয় কিস্তি আগামী বছর মে মাসে। অর্থাৎ বুঝতে পারছেন, ডিসেম্বর এবং মে মাস মানে তো একেবারে ভোটের সময়। এখানেই বিরোধীদের প্রশ্ন, ভোটের আগে এই প্রকল্প কেন নিচ্ছে রাজ্য সরকার? যাদের ঘর ইনকমপ্লিট হয়ে পড়ে আছে, একটা ইনস্টলমেন্ট পেয়েছে, পরে ইনস্টলমেন্ট পাচ্ছে না, আবার প্রত্যেকটা ইনস্টলমেন্ট পেতে হলে 25,000-30,000 টাকা করে দিতে হচ্ছে। এটা শহরী আবাস যোজনা হোক বা গ্রামীণ আবাস যোজনা হোক, আর সেটা এখন ধরা পড়েছে। আর মমতা বলছেন আমরা আমাদের বাজেট থেকে দেবো। বাজেট কাকে দেবে? যে মানুষ ছাদ নেই, যে মানুষের ঘর নেই, তাকে না তৃণমূলের বুথ লেভেলের নেতাদেরকে বলা হচ্ছে তোমাদের কিছু পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছে। আর বাংলার বাড়ি টাকা নিয়ে প্রশ্ন উঠেছে, আবারও উঠছে, কারণ যেভাবে ডিসেম্বরে এবং পরবর্তী বছরে মে মাসে দেওয়ার কথা ঘোষণা হচ্ছে দ্বিতীয় কিস্তির টাকা। আর এখানেও আমরা আগেও দেখেছিলাম যে কাটমানির অভিযোগ উঠেছিল, এমনকি উঠেছিল স্বজন পোষণের অভিযোগ। নানা অভিযোগ উঠেছে এই বাংলার বাড়ি প্রকল্প নিয়ে। প্রশ্ন এবারও উঠছে, কারণ 19,200 কোটি টাকা এক্ষেত্রে খরচ হতে চলেছে। বাজেটে কিন্তু এই নিয়ে কোনো বরাদ্দ ছিল না। তাহলে হঠাৎ করে রাজ্যের শাসক দল ডিসেম্বরে প্রথম কিস্তির টাকা এবং মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা কেন দেওয়ার ভাবনা চিন্তা করছে? তাহলে কি উপলক্ষ পুরোটাই ভোট? সেই লক্ষ্মীর ভান্ডারের মতো একটা চমক দেওয়া রাজ্যের মানুষের কাছে বাংলার বাড়ি প্রকল্পের টাকা রিলিজ করে কি বলছেন বিজেপি নেতা শঙ্কর ঘোষ? শুনুন, বিধায়কও তিনি। অনুদান এবং ভাতাকে সামনে রেখে একটা রাজ্য মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করতে পারে না। মমতা ব্যানার্জির বক্তব্যকে আরেকবার স্মরণ করাতে হয় যে প্রতিশ্রুতি মানেই হচ্ছে প্রতারণা। তৃণমূল কংগ্রেস রাজ্যের সরকারের তরফ থেকে যা যা প্রতিশ্রুতি নির্বাচনের আগে দেবে, সেগুলো প্রতারণা ছাড়া আর কিছু না। অর্থাৎ প্রশ্ন উঠছে, বাংলার বাড়ি তাহলে সামনের ভোটের অস্ত্র হতে চলেছে রাজ্যের শাসক দলের কাছে। আর বিজেপি কি বললো? প্রতারণা হতে চলেছে, কারণ প্রতিশ্রুতি যেন কোথাও প্রতারণা হয়ে দাঁড়ায়। একাধিক খোঁচার পরও তৃণমূল মুখপাত্রের কথা কিন্তু সেই 26-এই জবাব দেওয়ার কথাই উঠে আসছে। 21-এর ভোটে হারার পর থেকে প্রতিহিংসা নিয়ে বাংলার মানুষের বাংলার বাড়ি বন্ধ করে দিয়েছে, বাংলা আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে মোদীর সরকার। মমতা ব্যানার্জির সরকারকে তার নিজের কোষাগার থেকে টাকা বরাদ্দ করে দিতে হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের বক্তব্য খুব পরিষ্কার, যারা বাংলার মানুষকে বঞ্চনা করছে, যারা বাংলার মানুষকে প্রতারণা করছে, বাংলার মানুষ তাদেরকে 26-এ মুখের উপর। বিজেপি বলছে প্রতিশ্রুতি তৃণমূলের সবসময় প্রতারণা হয়। আর বিজেপি আরো বেশ কিছু যে
অস্ত্র তৈরি করে ফেলেছে সামনের ভোটকে কেন্দ্র করে। তার মধ্যে অবশ্যই দুর্নীতি বরাবরই একটা ইস্যু হয়, আর দুর্নীতির কথা যখন বলি তখন সবার প্রথমে কোন দুর্নীতি মাথায় আসে, সেটা হচ্ছে নিয়োগ দুর্নীতি। সেই নিয়োগ দুর্নীতিতে বড়োয়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবন কৃষ্ণ সাহা তিনি তো হেফাজতে রয়েছেন। তার পাশে আমরা আজ পর্যন্ত তৃণমূলের কাউকে সেভাবে দেখতে পেয়েছি, মানে কেউ গেলেন জীবন কৃষ্ণ সাহার সঙ্গে দেখা করলেন বা তার হয়ে কোনো রকম বক্তব্য রাখলেন, সবাইকে একটু গা বাঁচিয়ে চলেছেন না? তবে এবার তার সঙ্গে আজ আদালতে কে দেখা করতে গেলেন বলুন তো? ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। শুধু তাই নয়, 1 ঘন্টা এজলাসে থেকে জীবন কৃষ্ণের মামলার শুনানিও শুনলেন হুমায়ুন কবির। আমি আমার লাইফে রাজনীতি করতে গিয়ে এই কোটলক কাপে বহরমপুর সেন্ট্রাল জেলে 82 দিন থেকেছি। কে আসবেন কে আসবেন না আমি বাই ফোর্স করতে পারি না কাউকে। আমার মনে হয়েছে তাকে দেখা করার দরকার, তার খোঁজ নেওয়ার দরকার, তার পাশে থাকার দরকার, তাই আমি বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, আর তার পাশের বিধানসভায় যদি বলতে হয় ভরতপুরের তৃণমূল বিধায়ক তো হুমায়ুন কবির। 1 ঘন্টা এজলাসে থেকে তিনি মামলা এমনি তো শুনানি শুনলেন না। হুমায়ুন বলছেন জেলে তো কেউ ভালো থাকে না, তাই জীবন কৃষ্ণের খোঁজ নিতে এসেছেন। অর্থাৎ প্রতিবেশী বিধায়কের পাশে দাঁড়ানো নয়, তিনি কোথাও সহমর্মিতাও যেন প্রকাশ করলেন জীবন কৃষ্ণের জন্য। শুধু খোঁজ নেব, শারীরিক খোঁজ খবর নেব। জেল কাস্টডিতে তো কেউ ভালো থাকে না, তার কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা, তার শারীরিক খোঁজ খবর নেওয়ার জন্য এসেছি। এইসব কাউকে কোর্ট লকআপে দেখা করতে আসলে দলের পারমিশন নিতে হয়, প্রথম শুনলাম। সমব্যথী হুমায়ুন বলছেন কাউকে জেলে দেখতে এলে দলের অনুমতির প্রয়োজন নেই, কিন্তু যদি তৃণমূল রুষ্ট হয়, কারণ দলে তো আর কেউ সেভাবে দেখা করতে আসেননি। হুমায়ুন কবির যেই জেলার বিধায়ক, জীবন কৃষ্ণ সেই একই জেলার বিধায়ক। তিনি পার্সোনাল ক্যাপাসিটিতে ব্যক্তিগত বন্ধুত্বের জন্য যদি যান, সেখানে পার্টির কোনো মন্তব্য নেই। আমি শুনছিলাম এই হুমায়ুন কবির সাহেব যেই আলাদা দল খোলার নাকি এরা চেষ্টা করছে, তার জন্য হয়তো সমর্থক জোড়াতে গেছিলেন, চলো ভাই দুজনে মিলে করি। এই দলে কে কখন কার সাথে থাকে এটা তো বলা খুব মুশকিল। রাজনীতির ক্ষেত্রে এরা আবর্জনা, এক আবর্জনার সাথে আরেক আবর্জনা দেখা হলে আবর্জনাটাই বড় হয়, নতুন কিছু সৃষ্টি হয় না। সুকান্ত মজুমদার যে কথাটা বলেন সেই পয়েন্টটা কি একদম ফেলে দেওয়ার মতো? সত্যিই তো হুমায়ুন কবির তো তিনি তো বলেছিলেন তিনি একটা দল গঠন করবেন, 50 থেকে 60টি আসনে প্রার্থী দেবেন। সেই অঙ্ক নিচে কোথাও লুকোনো নেই তো? সেটা তো সময়ই কথা বলবে। যদিও আজ বৃহস্পতিবার এসএসসিতে নিয়োগ দুর্নীতি নিয়ে ইডির মামলার শুনানি ছিল কলকাতার বিচার ভবনে। সেখানে আজও জীবন কৃষ্ণ সাহা তিনি দাবি করলেন তিনি মোবাইল ছোড়েননি, পালানোর চেষ্টাও করেনি, কিন্তু ছবি অন্য কথা বলেছিল। কিন্তু আজ জীবন কৃষ্ণ আবারও সেই একই সাফাই দিলেন। কোনো অভিযোগ প্রমাণ করতে হবে, সব মিথ্যা অভিযোগ। মোবাইল ফেলার কোনো গল্প নাই, মোবাইল সঙ্গে সঙ্গে ইডিকে অফিসারকে দিয়ে দিচ্ছি, না কোনো পালানোর চেষ্টা। ওটা তো আমার বাড়ির মধ্যে, আমি পুকুরে দাঁড়িয়ে আছি। বরানগরের সোনার গয়নার কারখানায় আজ দুষ্কৃতী তাণ্ডবের ছবি ধরা পড়ল। গতকাল বিশ্বকর্মা পুজো ছিল, রাতে কারখানায় ঢুকে রীতিমতো হামলা চালাচ্ছে কিভাবে দেখুন। সিসি ক্যামেরার ফুটেজ এখন ভাইরাল। অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যদি ওখানে একাধিক দুষ্কৃতীকে দেখা যাচ্ছে। কি উদ্দেশ্যে হামলা তার সমস্ত কিছুই খতিয়ে দেখা হচ্ছে। তবে যারা ঢুকেছে তারা এই দোকান সম্পর্কে অবগত, সেটা অন্তত স্পষ্ট, এবং কারোর মুখ ঢাকা নেই। বিশ্বকর্মা পুজোর রাতে কারখানায় ঢুকে দুষ্কৃতী হামলা হলো বরানগরে। যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH